যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয়, কেউ কোন রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না। যে রাষ্ট্রপতি শাসন জারি হবে, তার জন্য তিনি দেখবে কুণাল ঘোষ বারবার বলছেন কিছু করবেন না, দয়া করে আপনারা কিছু করবেন না, আপনারা আইন হাতে নেবেন না। ভাবা যায় না যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা রক্তগঙ্গা বইয়ে দিবে বলছিল, লন্ডভন্ড বলছিলেন, যারা বলছিলেন যে একটা নাম বাদ দিলে আগুন জ্বলবে পশ্চিমবাংলায়, সেই তৃণমূল কংগ্রেস মিউ মিউ করে এখন বলছে যে দয়া করে আপনারা नाम ना থাকলেও আপনারা উত্তেজিত হবেন না। भड़काएगा तो स्टेट का लॉ एंड ऑर्डर उनकी जिम्मेदारी है, उनका पास ही पुलिस सरकार है। वो इलेक्शन कमीशन का जो कॉन्स्टिट्यूशनल पावर है वो देखेगा, हम लोग का कोई हड़बड़ी नहीं है। मतदाता सूची तैयार होगा तो चुनाव होगा, तैयार नहीं होगा तो चुनाव नहीं होगा। और फिर तुम्हें के अंदर सरकार नहीं बनेगा तो 2026 राष्ट्रपति शासन ऑटोमेटिक कोर्स में हो जाएगा। उनका जिम्मेदारी सही टाइम पर बटा लिस्ट बनाना उनका जिम्मेदारी है, हम लोग का जिम्मेदारी नहीं है। নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই জানো যে এসআইআর কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে এই এসআইআর শুরু হওয়ার যে নির্ঘণ্ট এতদিন চলছিল, তো সেই এসআইআর শুরু হওয়ার পর কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে কি বলছেন তোমরা সবাই শুনেছো হয়তো, তো তাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই কুণাল ঘোষ বলছে যে কেউ কিন্তু কোনো রকম কোনো আন্দোলন বা বিক্ষোভ এসব কিছু করবে না। কেন বলছে? কারণ তাদের এখন ভয় ঢুকেছে। ভয়টা কিসের? যে যদি এইরকম কিছু ব্যবস্থা করা হয় তাহলে কি হবে, যে এই যে এসআইআর, এই এসআইআরটা পিছনে থাকবে, যত পেছবে তত কিন্তু ভোটও পিছনে থাকবে। আর ভোট যদি ঠিক সময় না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে বড় ভয়। সেই জন্য কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলছেন যে আপনারা কিছু এরকম কাজ করবেন না যেটার জন্য পরে প্রবলেম হতে পারে। তাহলে চলো কুণাল ঘোষ কি বলছে সেটা তোমাদেরকে শোনাই, আর এর জবাব বিশ্বনাথ বাবু কিভাবে দিয়েছে সেটাও দেখাবো, তার সাথে সাথে শুভেন্দু অধিকারী কি বললো সেটাও দেখাবো। তাহলে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটাকে একটা লাইক করো আর দেখতে থাকো। চলো শুরু করা যাক। কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয়, যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে, সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখুন। যদি অনুভব করেন যে আপনি বাদ যাচ্ছেন বা আপনি হয়রানির মুখে পড়ছেন, কারুর কোনো প্ররোচনায় পা দেবেন না, এমন কোনো পদক্ষেপ নেবেন না মাথা গরম করে যাতে অন্য কোনো সমস্যা তৈরি হয়। তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, যারা প্রশাসনে আছেন তারা গোটা জিনিসটা নজর রাখছেন, রাজনৈতিকভাবে আমাদের নেতৃত্ব নজর রাখছেন। ফলে কারুর কোনো সমস্যা হলে আপনি নিশ্চিত থাকুন তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আইনিভাবে। দেখলেন তো এসআইআর শুনলে তো কি বলছে, যে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে আইনি ভাবে। কিন্তু এদের সমস্ত নেতারা বা অনেকেই নেতারা এরা কি ভাষণ দিচ্ছিলেন অনেক অনেক পাবলিক ইভেন্টে, তোমরা দেখেছো সোহম থেকে শুরু করে সবাই কি বলছিল, যে এসআইআর যদি কারো কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা আগুন লাগিয়ে দেবো, আগুন ধরিয়ে দেবো, পুড়িয়ে ফেলবো, বিজেপি নেতাদের ঘেরাও করবো, মারধর করবো, আরো কত কি না কথা বলছিল। কিন্তু এখন দেখো এদের সবাইকার মুখ কিন্তু পাল্টে গেছে, এদের সবাইকার সুর পাল্টে গেছে। তোমরা দেখতে পাচ্ছ তো কুণাল ঘোষ আগে কিন্তু এরকম বৈঠক একবারও বলেনি, যে এখন কিন্তু তারা বলছে যে তোমরা কিন্তু কেউ কিছু করো না। এরা কাদিকে সাবধান করতে চাইছে, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কাদিকে সাবধান করতে চাইছে যাদের জন্য প্রবলেম হতে পারে এদের। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝতে পারছো অবশ্যই। বাকিটা এবার দেখো দেখা যাক কুণাল ঘোষ কি বলছে। আমরা বলছি আমরা কিন্তু আইনি পথে যদি কোনো অন্যায় অবিচার কারোর উপর হয়, কেউ কোন রকম প্ররোচনায় পা দিয়ে কোনো এলাকায় এমন কোনো কাজ করবেন না যাতে বিজেপির রাজনৈতিক প্রচারের হাত শক্তিশালী হয়। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে আছেন, গোটা তৃণমূল কংগ্রেস আপনার সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই দিনও পাশে ছিল, যখন
এই চাকরিহারা শিক্ষকরা আন্দোলন করছিলেন, যখন তাদের চাকরি চলে গেছিল সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ছিল, আজও তাদের পাশে আছে, কিন্তু তাদের চাকরিটা আর তাদের পাশে নেই। এটাই হচ্ছে বাস্তব। আর এইখানে দেখতেই পাচ্ছ কুণাল ঘোষ এখন যে এত বলছে যে তৃণমূল পাশে আছে, তৃণমূল সরকার পাশে আছে, মমতা ব্যানার্জি পাশে আছে, অভিষেক পাশে আছে, ঠিক আছে, পুরো তৃণমূল পাশে আছে, কিন্তু যারা অবৈধ তারা তো কোনোভাবেই তো বাঁচতে পারবে না, তাদের তো এসআইআর তো নাম বাদ যাবে গে। কিন্তু এটা নিয়ে একটা সংশয় প্রকাশ করছেন বিশ্বনাথ বাবু, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো যে কি একটা ফাঁক থেকে গেল যে কারণে সংশয় প্রকাশ করছেন, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তার আগে চলো এই কুণাল ঘোষের পুরো বক্তব্যটা শুনে নিই, তাহলে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো যে তৃণমূলের এত ভয়টা কিসের, বা কি জন্য এরা সাবধান করছে মানুষকে, যে তারা যেন এমন কিছু না করে যাতে আইনি ভাবে তারা কিন্তু বিপদে পড়তে পারে। তাহলে দেখো, ফলে আমরা আজ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের যে বক্তব্য শুনেছি, তার অনেকটা কিছু আরো আলোচনা, আরো খতিয়ে দেখার যে অবকাশ আছে, সেগুলো আমাদের নেতৃত্ব আইনসম্মত সমস্ত দিক দেখে সেগুলো খতিয়ে দেখছেন। এটা দেখতে গিয়ে যদি পরবর্তীকালে যা দেখা যাবে, সেগুলো আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেতা, গোটা তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে। আমরা পরিষ্কার বলছি যে এসআইআর এ একজন জেনুইন ভোটারকে আমরা বাদ যেতে দেব না। ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে বিজেপি ঢুকিয়েছিল, ওনারা ঢুকিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করায় সেগুলো বাদে। আর বিজেপি যে ধারণাটা ছড়াচ্ছে, বিরোধী দলনেতা বা বিজেপির কোন নেতা বলছেন এত বাদ যাবে, এই হবে ওই হবে, আমরা পরিষ্কার বলছি ওরা বিভ্রান্তি তৈরি করছে। দেখা যাবে, আমরা বারবার বলছি মতুয়া সম্প্রদায় আপনারা বিজেপির প্ররোচনায় পা দেবেন না। এরম না হয় আপনাদের অনেকের উপরই এই এসআইআর নেমে না আসে, যে কারণে ওনাদের এক নেতাকে আগে থেকে বলতে হচ্ছে এসআইআর এ যদি বাদ যান তাহলে আমরা ক্যাম্প করে ঢোকাবো। বাদ যান মানে জেনুইন ভোটার বাদ যাবেন কেন? জেনুইন ভোটার বাদ যাবেন কেন? ওরা যে বলছে 1 লাখ ভোটার বাদ যাবে, আমরা ভোটে জিতে যাব, লিখে রেখে দিন। এসআইআর যা পারে করুক, নজর রাখছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এবং যত এসআইআর যা ভোটার তালিকা, সেই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু ওরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অস্থিরতা তৈরির জন্য উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনামূলক ক্যাম্পেইন করছে। এই ক্যাম্পেইনে আপনি উত্তেজিত হবেন না। মানে পশ্চিমবাংলা, আচ্ছা, তাহলে তোমরা কুণাল ঘোষের পুরো বক্তব্যটা শুনলে। শেষে কি বললো? তিনি শেষে বললেন যে এই মমতা ব্যানার্জি এবারও কিন্তু চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আর তাও 250+ ভোটে জিতে পর হবেন, ঠিক আছে, 250+ সিটে জিতে পর হবেন। আর যেটা তিনি বললেন যে এখানে যত এসআইআর করুক বা যাই করুক, মমতা ব্যানার্জি কিন্তু কেউ হারাতে পারবে না। তাহলে তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট করে বলো, যে এবারে 2026 ভোটে কি হতে চলেছে? বিজেপি কি ক্ষমতায় আসতে পারবে, না এবারেও বিজেপিকে সেই বিপক্ষ দল হয়ে থাকতে হবে? আর তার সাথে সাথে তোমরা এটাও অবশ্যই কমেন্ট করে জানাও যে তৃণমূলের আমাদের যে সরকার আছে, এই তৃণমূল সরকার পরের বারের ভোটে কতগুলো সিট পেতে চলেছে। তোমাদের কি ধারণা, তোমাদের কি মনে হয় কতগুলো সিট পেতে পারে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমি জানতে চাই, দেখি তোমাদের কি মনে হয় যে কতগুলো সিট পাবে, আর এখানে বিজেপি কতগুলো সিট পাবে সেটা তোমরা বলতে পারো। তো কুণাল ঘোষের পুরো বক্তব্যটা আমি তোমাদেরকে শোনালাম, সেখানে কিন্তু আমরা একটা ভয় অবশ্যই দেখতে পাচ্ছি। সে কিন্তু বারবার সাবধান করছে যে তারা যেন কোনো রকম এমন কিছু ব্যাপার না ঘটায় বা এমন কিছু আন্দোলন না করে যেটা হিংস্র হয়ে উঠে। যেমন তোমরা দেখেছিলে সিএএ সময়েও বা এনআরসির সময় তোমরা দেখেছিলে একটা আন্দোলন হয়েছিল, মুর্শিদাবাদে কত হিন্দুদেরকে পালাতে হয়েছিল, তাদের উপর কত অত্যাচার হয়েছিল। তো সেই রকম ঘটনা যেমন না ঘটে সেটা এরা বারবার সাবধান করছে। আর তার সাথে সাথে তোমরা এটাও দেখতে পাবে কুণাল ঘোষের মুখে বারবার তোমরা শুনতে পাবে যে একজনও বৈধ ভোটারকে আমরা বাদ যেতে দেবো না। এটা তারা অনেক আগের থেকেই বলছে। তোমরা দেখেছো তৃণমূল সরকারের সমস্ত লোকেরা এরকম কথা বলছিল, কিন্তু প্রথমে এদের মুখে একটা হুমকির সুর ছিল। তোমরা দেখেছিলে, বলছিল পুড়িয়ে মারবো, জ্বালিয়ে মারবো, আটকিয়ে দেবো, বিজেপিদের যে কর্মীরা আছে তাদেরকে আটকাবো, তাদেরকে মারবো, এরকম নানা রকম হুমকি দিচ্ছিল। কিন্তু এসআইআর এর ঘন্টা শুরু হয়ে যেতেই, এসআইআর নির্ঘণ্ট শেষ হয়ে পর এসআইআর শুরু হয়ে যেতেই এটাই কিন্তু সুর পাল্টে গেছে। কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলছেন যে আপনারা কেউ কোনো রকম
আইন হাতে তুলে নেবেন না। তাহলে বুঝতেই পারছো এদের একটা ভয় অবশ্যই ঢুকেছে। এবার এই কুণাল ঘোষের বক্তব্য নিয়ে বিশ্বনাথ কি বলছে সেটা আমি তোমাদেরকে শোনাতে চাই, চলো শোনা যাক। কেন্দ্রিক প্রশ্নগুলো থেকে বোঝা যাচ্ছিল যে এ রাজ্যে কতটা রাজনৈতিক উত্তাপ আছে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে, এবং প্রত্যেক ক্ষেত্রে জ্ঞানেশ কুমার বুঝিয়ে দিয়েছেন যে ইলেকশন কমিশন সাংবিধানিক কর্তৃপক্ষ, সেই অনুযায়ী তারা কাজ করেন। তিনি আশা করছেন রাজ্য সরকারও সাংবিধানিক কর্তৃপক্ষ হিসাবে ইলেকশন কমিশনকে সহযোগিতা করবে। মনে রাখবে, ইলেকশন কমিশনের নিজস্ব কোনো স্টাফ নেই, এমনকি চিফ ইলেকট্রাল অফিসার তিনিও রাজ্য সরকারেরই ক্যাডার। ফলে ইলেকশন কমিশনকে দেখতে হয় বা কাজ করতে হয় বা যে কোনো জিনিস বুঝতে হয় রাজ্য সরকারের কর্মচারীদের উপর ভিত্তি করে। যেই রাজ্য সরকারের কর্মচারীদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বিরাট, তিনি আগেই বলে রেখেছেন যে ভোটের আগেও রাজ্য সরকারের কর্মচারীরা আমার কর্মী, ভোট হয়ে গেলেও আমার কর্মী। ফলে রাজ্য সরকারের কর্মচারীরা মেরুদণ্ড সোজা করে ইলেকশন কমিশনের নিয়ম মেনে ভোটার তালিকা সংশোধন শেষ পর্যন্ত করবে, নাকি স্থানীয় স্তরে তৃণমূল কংগ্রেসের নেতাদের তীব্র চাপে শেষ পর্যন্ত তারা কোন রকম দায় সারা, যেরকম আগের নির্বাচনগুলো দেখেছো সেরকম একটা ভোটার তালিকা সংশোধন হবে। এই বদলিতে শুনছো তো বিশ্বনাথ বাবু কি বললেন, তার কথাটা কিন্তু একদমই ভুল নয়। তোমরা অবশ্যই জানো যে রাজ্য কমিশন হোক বা মুখ্য নির্বাচন কমিশন হোক, তাদের কিন্তু নিজেদের কোনো স্টাফ নেই, তারা রাজ্য সরকারের কর্মীদের নিয়ে কিন্তু কাজ করে। আর এখানেই তিনি বলছেন যে বিশ্বনাথ বাবু যে কথাটা বলছেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু একটা সভা থেকে অবশ্যই বলেছিলেন যে এই যারা রাজ্যের কর্মীরা আছে তারা প্রথমেও রাজ্য সরকারের স্টাফ, আর ভোটের পরও কিন্তু তারা সেই রাজ্য সরকারেরই স্টাফ। তাহলে এখানে একটা এই প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই সমস্ত স্টাফেরা কতটা মমতা ব্যানার্জির বাইরে গিয়ে কাজ করবেন বা তার আন্ডারে কতটা কাজ করবেন সেটা কিন্তু ভবিষ্যতে বলে দেবে। আর এটাই বিশ্বনাথ বাবু আশঙ্কা প্রকাশ করছেন যে এসআইআর তো হবে, কিন্তু কতটা নির্ভুল এসআইআর হবে সেটাই এখন হচ্ছে দেখার প্রশ্ন। এরপর তিনি কি বলছেন কুণাল ঘোষের বক্তব্য বলে সেটা শুনুন। বুঝতেই পারছো 20,000 মানে কতগুলো সরানো হয়েছে, কে কোথায় দায়িত্ব পালন করবে, তাদেরকে হয়তো ব্রিফও করা হয়েছে। মনে রাখবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অফিসার চেঞ্জ করেন তখন একটাই কনসিডারেশন, কোন এফিসিয়েন্সি কনসিডারেশন, প্রশাসনিক দক্ষতা অর্জনের কনসিডারেশন না, কিভাবে তার রাজনৈতিক সুবিধা তিনি আদায় করে নিতে পারেন অফিসারদের থেকে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 2016 বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় কয়েকটা সিট হেরে বলেছিলেন যে অফিসারদের দায়বদ্ধ করেছিলেন যে তোমাদের জন্য জলের প্রকল্প হয়েছে, তোমাদের জন্য হেরেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা পুরসভা সিপিএম পিএইচের জন্য একজন অফিসারকে মানে 4 ঘন্টার মধ্যে বদলি করে দিয়েছে। প্রথমত আমি বলবো যে আজকে কিন্তু কুণাল ঘোষকে আমি ডিফেন্সিভ দেখেছি। কুণাল ঘোষ বুঝতে পেরেছেন যে ইলেকশন কমিশন যেভাবে মানে ভোটার তালিকা সংশোধনের দিনক্ষণ ঠিক করেছে সেটা হলো মানে 7ই ফেব্রুয়ারি শেষ হবে। যদি এইটা দেরি হতে থাকে তাহলে মানে রাজ্য সরকারের যে টার্ম আয়ু সেটা এক্সপায়ার করবে এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তার জন্য তুমি দেখবে কুণাল ঘোষ বারবার বলছেন কিছু করবেন না, দয়া করে আপনারা কিছু করবেন না, আপনারা আইন হাতে নেবেন না। ভাবা যায় না যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা রক্তগঙ্গা বইয়ে দিবে বলছিল, লন্ডভন্ড বলছিলেন, যারা বলছিলেন যে একটা নাম বাদ দিলে আগুন জ্বলবে পশ্চিমবাংলায়, সেই তৃণমূল কংগ্রেস মিউ মিউ করে এখন বলছে যে দয়া করে আপনারা নাম না থাকলেও আপনারা উত্তেজিত হবেন না, বিজেপির কথা বলে কিছু মানে বিজেপির কথা মতন উত্তেজিত হবেন না, আমাদের কথা মতন চলুন। ফলে পরিষ্কার একটা ডিফেন্সিভ অবস্থা। এই ডিফেন্সিভ অবস্থার কারণটা হলো যেভাবে সিএ কে কেন্দ্র করে অরাজকতা পশ্চিমবাংলায় হয়েছিল, মুর্শিদাবাদের রেল লাইন উপড়ে নিয়েছিল, এরকম অরাজকতা হলে এইরকম অরাজক পরিস্থিতি যদি রাজ্যে তৈরি হয় বা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা মতন যদি রক্তগঙ্গা বয়, তাহলে আমি তোমায় বলছি পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, আর সেই কারণেই কিন্তু আজকে কুণাল ঘোষ একদম নিউ নিউ করে বলছেন দয়া করে আপনারা কিছু করবেন না। তাহলে শুনলে তো বিশ্বনাথ বাবুর পুরো বক্তব্যটা তোমাদেরকে আমি শোনালাম। তিনি কি বললেন, তিনি বলছেন যে এই আমাদের মমতা ব্যানার্জি রাজ্য সরকারের অনেক কর্মীদের কিন্তু বদলি করে দিলেন, এসআইআর শুরু হওয়ার আগেই কিন্তু বদলি করে দিলেন। কেন করে দিলেন এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন উঠছে, যদিও তৃণমূল বলছে এটা হচ্ছে রুটিন বদলি, কিন্তু
এখানে অনেক মানুষ প্রশ্ন তুলছে, অনেক এরকম বিশ্লেষণকারী যারা আছে তারা প্রশ্ন তুলছে যে এইরকম বদলিটা কিন্তু সাধারণ নয়, এটা একটা নিজের সুবিধা পাওয়ার জন্যই বদলিটা হয়েছে। আর তার সাথে তিনি যেটা বললেন যে এই যে সময়টা কিন্তু তৃণমূল সরকারের হাতে খুব বেশি নেই, কারণ 2026-এ ভোট হবার আগে তাদের হাতে খুব কমে সময় আছে, মে মাস পর্যন্ত সময় আছে। তার মধ্যে যদি এসআইআর কমপ্লিট না হয় তাহলে কিন্তু তাদের যে পাওয়ারটা আছে সেটা চলে যেতে পারে, আর সেটা চলে গেলে সেখানে রাষ্ট্রপতি শাসন হতে পারে। তাহলে এটা একটা স্কোপ খোলা রয়েছে, এই ভয়টাই কুণাল ঘোষ পাচ্ছেন, এটা কিন্তু বিশ্বজিৎবাবু বললেন। এরপর শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন চলো সেটা শোনা যাক। বলে ভোট ব্যাংকের পলিটিক্স করছে, আবার তাঁতাচ্ছে। আমরা তো মজা দেখছি, ভোটার লিস্ট না হলে ভোট হইব না, ভোট না হইলে সরকার হইব না, সরকার না হইলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব, কাউকে ডাক চিৎকার করতে হবে। এবারে এসআইআর হবে, কাদের কাদের নাম বাদ যাবে? মৃত ব্যক্তির নাম বাদ যাবে। অলরেডি তো আধার ডিএক্টিভেটেড হয়ে গেছে 13 লাখ, আপনি বাঁচাতে পারবেন না। এর জন্য বিএলএ 2 দেওয়ার দরকার নেই, এমনি গান। ডবল ট্রিপল এন্ট্রি, প্রথম ফেজে কোচবিহারে ভোট দেয়, দ্বিতীয় ফেজে এসে মুর্শিদাবাদে ভোট দেয়, তৃতীয় ফেজে এসে সন্দেশখালী হিঙ্গলগঞ্জে ভোট দেয়, চতুর্থ ফেজে গিয়ে নদিয়ায় ভোট দেয়, আবার ডায়মন্ড হারবার ফলতাতে একবার ভোট মারে, লাস্টে এসে ভবানীপুরে ভোট মারে। গত উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাস সমস্ত হাইরাইটে দিয়ে বলে এসছে ভোট দিতে বেরোবেন না, একই না। ভবানীপুরের ওসি অমিত হাইলাইট যাই আসেনি ভোট দিতে, আমাদের বলেছে আমরা সব মোদিজির সাপোর্টার। কিন্তু কি হবে, সরকার তো বদল হবে না, ওরা পেয়েছে, ছেড়ে দেন, আমরা যাবো না, ব্যবসা করি, ঠিক সময় আছে, বেরোবো ঠিক সময়। এই যে পুলিশ লাইন ভবানীপুরের মধ্যে বডিগার্ড লাইন, সেখানে খালি তোলা আর ছাপ্পা মারার কাজ হয়েছে সারাদিন ধরে, সব ডকুমেন্ট আছে। 2021 নভেম্বর মাসের উপনির্বাচন, সবাই জানে কি হয়েছে, ক্যামেরা বন্ধ, ছাপ্পা, মৃত ভোটারের নাম বাদ দেওয়া, তাই 16 লাখ ডবল ট্রিপল এন্ট্রি বাদ যাবে। যদি কারো শুনলে তো, তাহলে পুরো ভিডিওটা আমি তোমাদের দেখালাম আর শেষে তোমাদেরকে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনালাম। তিনি কিন্তু স্পষ্টই বলে দিলেন যে এই সরকারের হাতে সময় কিন্তু খুব বেশি নেই, তাহলে তাদেরই হচ্ছে চাপটা এই এসআইআরটা জলদি করানো। আর তার সাথে বলে দিলেন কোথায় কত ভুয়ো ভোটার আছে, কিভাবে আছে, তারা কিভাবে ভুয়ো ভোটার বা তারা কিভাবে ডবল ভাবে ট্রিপল ভাবে তারা ভোট দেয়, সমস্ত ঘটনাটা কিন্তু শুভেন্দু অধিকারী বলে দিলেন। তার সাথে সাথে কুণাল ঘোষের ভয়টাও তোমাদের দেখালাম, আর তার সাথে সাথে বিশ্বনাথ বাবু কিভাবে এই ব্যাপারটাকে বিশ্লেষণ করলেন সেটাও আমি তোমাদেরকে শোনালাম। তাহলে পুরো ভিডিওটা দেখার পর তোমার কার মন্তব্যটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। আর যে প্রশ্নটা আমি তোমাদেরকে করেছিলাম, এই যে তৃণমূল, এই যে কুণাল ঘোষ বলছে যে 250+ সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার চতুর্থবার পাওয়ারে আসবে, তো তোমাদেরকে মনে হয় যে মমতা ব্যানার্জি এবারে আবার পাওয়ারে আসতে চলেছেন, না মনে হয় বিজেপির এবারে চান্স আছে? তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।